আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি বেসিক HTML ডিজাইন টিউটোরিয়াল পার্ট 2, পার্ট 3 না? ওকে, তো আজকে আমাদের ক্লাস 3তে হবে ইন্ট্রোডাকশন টু সিএসএস ট্যাগ, অ্যাট্রিবিউট, কমেন্টস, আইডি, ক্লাস, ফরম্যাটিং, রোল অফ সিএসএস। ঠিক আছে, এগুলো আজকে আমরা মোটামুটি দেখাবো। তো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা ক্লাস 1-এ অলরেডি আমরা HTML এর বেসিকগুলো দেখে ফেলছি। আজকে দেখাবো কি করে এই সিএসএস গুলো নিয়ে কাজ করতে হয়। তো আমরা আজকে ব্যাচ 2 ক্লাস 3, তো আমরা আজকে প্রথমে শিখি কি করে মানে HTML ফাইলগুলো সুন্দর করে মানে ডিজাইন জেনারেট করতে হয় কিংবা রাখতে হয় সেটা দেখি। তো প্রথমে একটা ইমেজ নামে ফোল্ডার দিলাম, ইমেজেস। ঠিক আছে, এই ইমেজেসের মধ্যে যত ইমেজ আছে আমাদের ওয়েবসাইটে এখানে থাকবে। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, নাম সিএসএস। যত সিএসএস আছে এর মধ্যে থাকবে, কারণ একটা HTML টেমপ্লেট করতে হলে অনেক সিএসএস প্রয়োজন, অনেক ইমেজ প্রয়োজন। সেম একইভাবে যত জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে সব এখানে রাখবো। ওকে, যদি আমাদের কখনো ফন্টের প্রয়োজন হয়, ওয়েবসাইটের মধ্যে ফন্ট চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমরা ফন্টস নামে এখানে রাখবো। ঠিক আছে, প্রত্যেকটি HTML টেমপ্লেটে 99% এই অবস্থায় থাকবে, মানে এইরকম ফরম্যাটগুলো পাওয়া যাবে। এরপরে আমরা যদি প্রথম কোনো পেজ স্টার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখব index.html। এখানে দিলে পারমিশন চাইবে যে তুমি কি HTML ফরম্যাট চেঞ্জ করতে চাও, ইয়েস, চলে আসছে। এরপরে আমাদের সিএসএস একটা ফাইল বাইরে রাখতে হবে। ঠিক আছে, এটা এখানে আমরা রেখে দিই .css। ওকে, এই ফোল্ডারগুলো নিয়ে আমাদের HTML টেমপ্লেটে কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমে শিখলাম HTML মানে ওয়েবসাইট ডিজাইন করতে হলে কিভাবে ফোল্ডারিং ফরম্যাটিং করা লাগে। ঠিক আছে, এই সিস্টেমে। তাহলে আমাদের নেক্সট টাইম যে কখনো যদি ইমেজ ইউজ করতে হয় আমাদের এখানে রাখবো। ঠিক আছে, ওকে, তো কাজ শুরু করি। প্রথমে HTML ফাইলটা অন করি, করছি। হ্যাঁ, ক্যাপ সেন্সিটিভ। ঠিক আছে, এইগুলো আমরা বেসিক আকারে দেখছি। ঠিক আছে, আমরা বেসিক যে ফরম্যাটিংটা জানি, তুমি একটু বলো কি কি হবে এখানে বেসিক স্ট্রাকচার। এরপরে কি হবে? টাইটেল না, টাইটেল পরে হয়। পরে হয় হচ্ছে প্রথমে হেড, হেড শুরু, হ্যাঁ, হেডের মধ্যে হবে শুরু শেষ, টাইটেল শুরু শেষ। টাইটেলের মধ্যে লিখে দিই দিস ইজ আওয়ার ক্লাস 3। ওকে, এটা দিলাম। ঠিক আছে, এর মধ্যে কি হবে? এইটুকু ছিল। ঠিক আছে, এর মধ্যে এখন আমরা আর একটা ট্যাগ ইউজ করব, নাম হচ্ছে লিঙ্ক ট্যাগ। এটা স্পেশাল ট্যাগ, শুরু শেষ একই জায়গায়। লিঙ্ক ট্যাগের মধ্যে আমরা href লিখবো। কেন লাগবো? কারণ আমাদের style.css নামে একটা ফাইল তৈরি করছে, ওইটা এখানে লিঙ্ক করে দিলাম। ঠিক আছে, আর এখানে লিখবো rel, রিলেশন। রিলেশন এটা হচ্ছে স্টাইল মানে ক্যাসকেডিং স্টাইল শিট, এখানে লিখতে হবে স্টাইল শিট। আর এখানে টাইপ লিখলে হয়, না লিখলে হয়, টাইপটা লিখে দিই। টাইপ হচ্ছে টেক্সট ফরম্যাট কিন্তু সিএসএস। ঠিক আছে, মানে এখানে বোঝাচ্ছে টেক্সট ফরম্যাট, মানে টেক্সট আকারে হবে, সিএসএস হবে। হ্যাঁ, এইটা মানে টেক্সট ফরম্যাট সিএসএস, মানে সিএসএস লেখা হচ্ছে। ঠিক আছে, এইটা যাই হোক, এই হচ্ছে একটা স্ট্রাকচার। এরপরে বডি শুরু শেষ। ওকে, এইটা লুক, এইটুকু গেল। এখন আমি একটা ট্যাগ লেখি, নাম হচ্ছে পি ট্যাগ। ওকে, ঠিক আছে,
এটা লিখলাম। টেক্সট পাইছি টেক্সট মানে পি আর পি থেকে কাছে কিছু ও বলতেছি, ওটা বলতেছি, ওটা লাগে, মাঝখানে ফাঁকা রাখি ওইটা বলতেছি আমি। যাক এইটুকু গেল, ঠিক আছে। এখন আমরা এটা রান করব। রান করতে হলে এখানে ফায়ারফক্স আছে, আমি ক্রোমে রান করি, ঠিক আছে। ক্রোমে রান করছি। এখন দেখতে হবে এই যে এইচটিএমএল টেমপ্লেট এর সঙ্গে সিএসএস ফাইলটা পাইছে কিনা, এটা দেখার জন্য কন্ট্রোল ইউ প্রেস করতে হয় একসঙ্গে, দিয়ে এই যে স্টাইল ডট সিএসএস এখানে যে ক্লিক করতে হবে। সিএসএসটা পাইছে, সিএসএস কিছু লেখা হয়নি, এই জন্য এখানে আসি নাই। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে, আমরা যে সিএসএস ফাইলটা এটা ওপেন করি, পি কালার, ঠিক আছে। হুম, হ্যাঁ ওইটা ইউজ করলে তো ভালো, না করলে সমস্যা নেই। এখন যেহেতু আমরা একটা পি লিখছি, পির মধ্যে এটা কাজ করি। এই যে সিএসএস চলে আসছে, ঠিক আছে। আর এইচটিএমএলটা দেখে আসি, ওই এইচটিএমএল দেখতে হলে এখানে যেতে হবে, লাল হয়েছে, ঠিক আছে। এইটা একটা, আমরা এইভাবে আজকে মানে এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। আবার যদি কখনো ক্লাসের প্রয়োজন হয়, দেখা যাচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো বক্স আকারে, কিরকম, এখানে ক্লাস অ্যাড করি, ক্লাসের নাম দিয়ে হচ্ছে বক্স নামে একটা ক্লাস অ্যাড করলাম, শেষ করি, ঠিক আছে। ডিভ, ডিআইভি মানে ডিভ, ঠিক আছে। এখানে প্যারাগ্রাফ দিলাম, ওকে। তো এখানে ডামি টেক্সট হবে, তো ডামি টেক্সট লিখি, মানে ঠিক আছে, মানে যা আমাদের মেনশন, এবারে ডামি টেক্সট লিখলাম, ঠিক আছে। তো এখন বক্সটা, এখন আমাদের এখানে গেলে আমরা দেখতে পারবো যে এখানে টেক্সট আসছে, কিন্তু এখানে পি, এখানের ভিতরে কিন্তু পি আছে। এই জন্য কি হয়েছে, এই ক্লাসটা এই ক্লাসটা একই হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এটা একটা অসুবিধা। এখন আমি চাচ্ছি যে এটা লাল কালার না, আমি এটা অন্য কালার দিয়ে করবো, বক্স আকারে করবো। তো সেক্ষেত্রে তোমাকে এই ক্লাসটা ধরতে হবে, বক্স 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 ধরলাম, বক্স ধরে এখানে হোয়াইট দিলাম সাপোজ 300 পিক্সেল, ঠিক আছে। হাইট দিলাম 200 পিক্সেল, ওকে, এটা দিলাম। আর এখানে ব্যাকগ্রাউন্ড দিলাম সাপোজ ব্ল্যাক, ওকে। এখন আমরা একটু দেখি যে আসলে এখানে কি চেঞ্জ হলো, ঠিক আছে। তার মানে 300-র মধ্যে এখানে ধরছে, ঠিক আছে, এই বক্সের মধ্যে। এখন এইটা আর এটা কিন্তু একই আছে, মানে এই পি এটা পেয়ে গেছে পি। এখন যদি আমরা এটা চেঞ্জ করতে চাই ওই পি এর কালারটা, তাহলে বক্স, বক্সের মধ্যে আমরা কি লিখছি, একটা পি আছে, মনে আছে আমাদের এস্টিমেলের বক্সের মধ্যে পি আছে। এখন এখানে যদি আমি লিখে দিই যে কালার হোয়াইট, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের দেখা যাবে যে এই কালারটা হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে এখন এইটার প্রায়োরিটি না, এইটার মধ্যে পাইছে, ক্লিয়ার। এখন একটা বিষয় লক্ষণীয় যে আমি এই বক্সটার মধ্যে টেক্সটটা সেন্টারে আনবো, ঠিক আছে, ঠিক মাঝখানে দেখাবে। তো এটা করতে হলে কি করতে হবে, এই বক্সের মধ্যে, এই বক্সের মধ্যে, ঠিক আছে, আগে একটু স্পেসিং বৃদ্ধি করি। একটা বিষয়, প্যাডিং 20 পিক্সেল, ঠিক আছে। এই 20 পিক্সেল দেওয়ার পরে দেখা যাবে যে এই টেক্সটগুলো একদম এই গায়ে লেগে আছে না, এখানে থাকবে না। এই ভিতর থেকে সব স্পেসিং দিয়ে এইদিকে 20, এইদিকে 20, সব দিকে 20 দিয়ে মাঝখানে আনবে, কিরকম, ঠিক আছে, চলে আসছে। এইদিকে 20 পেয়েছে, তো আরো একটু বেশি দিই, 20 না দিয়ে 30 দিই, আচ্ছা। এখন এই 30 দিছি দিছি, এবার এটা সেন্টারে করে দিই। সেন্টারে করতে হলে কি করবো, এই পিটাকে সেন্টার করবো, ঠিক আছে। আমরা সেন্টার করবো হচ্ছে পি ট্যাগকে, টেক্সট লাইন সেন্টার, ওকে।
চলে আসছে সেন্টারে। এখন এগুলো এগুলো মাঝখানে আনতে হলে সিম্পল ভাবে এখন আরেকটা জিনিস দেখাই দিই। আমি প্যাডিং দিয়ে কিন্তু এখানে আনছি, ফাঁকা দিচ্ছি, ঠিক আছে। এই প্যাডিংটা 4টা উপায় দেওয়া যায়। খাতা খাতা দাও তো, খাতা আছে, লোক এই যে আমরা কি করছি, এখানে একটা বক্স বানানো হয়েছে, ঠিক আছে। এই বক্সটা বানানো হয়েছে, এই বক্সের মধ্যে এইটাকে বলা হয় টপ, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বাটন, ঠিক আছে, বটম, এটা হচ্ছে লেফট, ঠিক আছে। সেম একইভাবে আমরা যখন প্যাডিং ইউজ করব, ঠিক আছে, ইচ্ছা করলে আমরা প্যাডিং হাইপেন টপ দিতে পারি, ঠিক আছে। আবার এখানে প্যাডিং হাইপেন রাইট দিতে পারি, ঠিক আছে। ইচ্ছা করলে প্যাডিং হাইপেন লেফট দিতে পারি, বটম দিতে পারি, ঠিক আছে। আমি বলতেছি আর কি, প্যাডিং টপ রাইট লেফট এইগুলো আমি একটু দেখাই দিই। আমরা প্যাডিং এভাবে দিচ্ছি না, এভাবে দেবো না, আমরা চাচ্ছি প্যাডিং টপ থাক 30 পিক্সেল। আচ্ছা, প্যাডিং টপ যদি 30 পিক্সেল দিই তাহলে কিন্তু এদিকে ফাঁকা থাকবে না, লুক খালি উপরে ফাঁকা আছে। আচ্ছা, এখন যদি প্যাডিং টপ দিয়ে এবারে প্যাডিং যদি লেফট দিই, প্যাডিং আচ্ছা রাইট দিই, ঠিক আছে, রাইট 30 দিলাম, 30 না দিয়ে সাপোজ এখানে 40 দিই, একটু বেশি দিলাম, সেই ক্ষেত্রে কি হবে, ঠিক আছে, ফাঁকা হয়েছে। এখন এদিকে ফাঁকা নাই, তাহলে লেফট দিয়ে এটা ঠিক করতে হবে, তাই না। লেফট দিলাম, লেফট দিলে কই যায়, হয়েছে ফাঁকা। এখন এদিকে ফাঁকা দেওয়ার প্রয়োজন নেই, কারণ এদিকে অলরেডি ফাঁকা আছে, দিতে চাইলেও দেওয়া যাবে। এবার আমি চাচ্ছি যে এখান থেকে এই টপ থেকে আরো নিচে নামালে সেন্টারে আসবে, ঠিক আছে। তাহলে কি করতে হবে, টপ এখানে 30 আছে না, আমি এখানে যদি 50 দিয়ে দিই, সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা সুন্দরভাবে সেন্টারে অবস্থান করছে। আসেনি, আরো আরো লাগবে, ঠিক আছে, ক্লিয়ার। এইভাবে সেন্টারে আমরা যাই। এখন এটা গেল একটা প্রপার্টি, এই প্রপার্টিটাকে আমরা একসঙ্গে লিখতে পারি কিভাবে, যদি আমি কখনো প্যাডিং 30 পিক্সেল লিখি, ঠিক আছে, এটা অর্থ হচ্ছে টপেও 30, রাইটে 30, বটমে 30, লেফটেও 30, ঠিক আছে। এইটাকে এই সিস্টেমে লিখতে হয়। প্যাডিং আমি চাচ্ছি টপে কত 40 পিক্সেল, ঠিক আছে, তাহলে এটা টপের পরে আসে ঘড়ির কাঁটা, রাইটে চাচ্ছি 20 পিক্সেল, বটমে চাচ্ছি 10 পিক্সেল, ঠিক আছে, লেফটে চাচ্ছি কত দেখা যাচ্ছে 60 পিক্সেল, একবারে লেখা যায় এটা, ঠিক আছে, পরে সেমিকলন দিতে হয়, ঠিক আছে। মানে সবগুলো লেখা লেফট রাইট এগুলো এইভাবে লিখতে হয়। তো এইভাবে যদি লিখতে হয় তাহলে কিভাবে লিখতে হয় দেখি, এখানে সব কেটে দিই, শুধু প্যাডিং আমি টপে 60 পিক্সেল দিই, ঠিক আছে, রাইটে 10 পিক্সেল দিই, বটমে দিই হচ্ছে 20 পিক্সেল, লেফটে দিলাম 90 পিক্সেল, একটু বেশি দিলাম বোঝার জন্য, ঠিক আছে, এইভাবে দিলাম। এভাবে দিয়েও আমরা এটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারি। 90 দিয়েছি, এখানে পাচ্ছি 10 দিয়েছি, ঠিক আছে, ক্লিয়ার এটুকু, ওকে। তো এইভাবে প্যাডিং দিয়ে একটা বক্সের মধ্যে কন্টেন্ট কোথায় নিতে যায়, কিভাবে নিতে যায়, এটা হ্যান্ডেল করা যায়, ক্লিয়ার। সেম একইভাবে আমরা যদি এখন প্যাডিং না দিয়ে এটা মার্জিন দিয়ে, লুক এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, প্যাডিং দিলে এই বক্সের ভিতরে স্পেসিং চেঞ্জ হবে, ঠিক আছে, আর মার্জিন দিলে বক্সের বাইরে স্পেসিং চেঞ্জ হবে। বক্সের বাইরে কি রকম উদাহরণ দিই, এখানে যদি প্যাডিং না দিয়ে মার্জিন দিই, ঠিক আছে, কিছু বোঝা গেল, ভিতরে ভিতরে কিন্তু প্যাডিং পাইনি, এটা কিন্তু 0 ছিল, চলে আসছে কিন্তু 90, এখানে এখানে 10, এই যে হ্যাঁ আমি বলি, এই যে এখানে যে রেসপেক্ট নামে একটা আছে, এটা ক্লিক করতে হবে, ক্লিক করে যে বক্স, ঠিক আছে, এই যে বক্স, এই বক্সের মধ্যেই চেঞ্জ গুলো হয়েছে, এগুলো বোঝা যাবে এই যে এই জায়গায় গেলে, এই যে এখানে এটা তো বক্স, ছোট বক্স, এই জন্য। তার মানে আমি আমি এটুকু বোঝাতে যাচ্ছি যে এই জায়গা থেকে 90 গেছে, ঠিক আছে, মানে বাইরে চেঞ্জ, ভিতরে চেঞ্জ হয়নি,
হ্যাঁ, এইটাই বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? তো এই জায়গা প্যাডিং দিয়ে করতে হবে, মানে দুইটা একই সিস্টেম, জাস্ট প্যাডিং এবং মার্জিনের মধ্যে আমি পার্থক্যটা বোঝাই দিলাম। ক্লিয়ার? আচ্ছা, এটা গেল, এটা খুব ইম্পর্টেন্ট সিএসএস এর বিষয় ছিল। এখন আর এটা আছে হবার নামে একটা আছে, প্রপার্টি আছে সিএসএস এর। সেটা হলো আমি চাচ্ছি যে এই বক্সটা এখন কি আছে, কালো আছে না? এখন মাউস নিয়ে গেলে এখানে লাল হয়ে যাবে, ঠিক আছে, অথবা নীল হয়ে যাবে। কিরকম? এই যে এখানে যে এই বক্স, ঠিক আছে, এই বক্স এখান থেকে এইটুকু কপি করি, এই জায়গা দিয়ে এই বক্সের উপরে আর একটা অ্যাট্রিবিউট আছে হভার, মানে মাউস দিয়ে যাকে বলে হভার, ঠিক আছে? এখন এখানে আগে ব্যাকগ্রাউন্ড কি ছিল? ব্ল্যাক। এখন এখানে ব্যাকগ্রাউন্ড হবে সাপোজ রেড নামে, ঠিক আছে? ভালো করে লক্ষ্য করি আমরা, ঠিক আছে? এগুলো সিএসএস এর কাজ, ঠিক আছে? এগুলো হচ্ছে সিএসএস এর কাজ, এভাবে কাজ করতে হয়। এখন আমরা এভাবে তো না শিখে, আমরা একটা ফরম্যাটিং এ শিখি, ঠিক আছে? ফরম্যাটিং বলতে এভাবে তো বেসিকটা দেখালাম। আমরা একটা মেনু করবো, প্রত্যেকটি ওয়েবসাইটে মেনু লাগে, প্রত্যেকটি ওয়েবসাইটে মেনু লাগবেই। মেনু বলতে একটা উদাহরণ দিতে পারি আমরা, এই যে এটাই চলে আসলাম ঘুরে ঘুরে, এখানে যে মেনু হয়ে গেল, ঠিক আছে? এটা কিন্তু একটা মেনু, আর প্রত্যেকটি ওয়েবসাইটে মেনু লাগবেই। তো মেনুটা আমাকে করা লাগবে। তো মেনুটা করতে হলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা আইটেম আছে, ঠিক আছে? তো 9টা আইটেম দিয়ে যদি কখনো মেনু করার দরকার হয়, তার আগে আমরা আগে এইচটিএমএল একটা কমেন্টস করে নিই, ঠিক আছে? যাও তুমি রিসিভ করে নিয়ে আসো, সাবি আছে না? আসছে কিনা আগে জিজ্ঞাসা করো। আচ্ছা, কমেন্টস, ঠিক আছে? কমেন্টস দিলে দুইটা আর দুইটা পরে এখানে, ঠিক আছে? দিয়ে এখানে কমেন্টস লিখি এইচটিএমএল মেনু মার্কআপ, ক্লিয়ার? স্টার্ট হেয়ার, বুঝছে? হুম, আচ্ছা, এইটা দিলাম। এখানে স্টার্ট যেহেতু করছি, খুবই ভালো প্র্যাকটিস যদি আমরা কমেন্টস গুলোকে সুন্দর করে লিখে যেখানে স্টার্ট হবে তার পাশেই ইন নামের শব্দটা লিখে দিই, তাহলে যে কোনো মানুষ বুঝতে পারবে যে এখানে কোনটা ইন আছে কোনটা, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার স্যাপার। তো এখানে আমরা মেনু করব। তো মেনু আমি একদম স্ট্যান্ডার্ড ভাবে শিখাই দিই, যেটা আমাদের পরবর্তীতে ওয়েবসাইট ডিজাইনে যত কাজ করবো মেনুটা একই সিস্টেমে করা লাগবে, ঠিক আছে? তো মেনুটা করার জন্য আমরা প্রথমে HTML5 এর একটা ট্যাগ আছে, ট্যাগটার নাম হলো nav, nav শুরু এবং nav শেষ, ঠিক আছে? এভাবে, ক্লিয়ার? এই ন্যাবের মধ্যে আমরা যত কাজ আছে তত কাজ করতে পারি। যেমন আমরা এখানে ডিভ ইউজ করব। ডিভ বলতে কি, আমি বোঝাচ্ছি, এটা আমি বোঝাই দিচ্ছি। ডিভ মানে ডিভিশন, ডিভিশন অর্থ বোঝাচ্ছি যে ভাগ করা। যেমন এখানে কিন্তু এই একটা ডিভ, এখান থেকে এইটুকু হচ্ছে একটা ডিভিশন, এখান থেকে এইটুকু একটা ডিভিশন, এখান থেকে এইটুকু একটা ডিভিশন, ঠিক আছে? তার মানে এক একটাকে সেপারেট, এই যে ডিভিশনের মধ্যে ডিভিশন হয়। যেমন এখান থেকে এইটুকু একটা ডিভিশন, এর মধ্যে এটা একটা ডিভিশন, এই ছোট এই পার্ট একটা ডিভিশন, ঠিক আছে? ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। ডিভিশন করা হচ্ছে, ডিভিশন মানে এটা বোঝায়, ক্লিয়ার? এটাকে ডিপ বলে। তো এই জায়গায় আমরা মেইন মেনু নামে একটা দিলাম, ঠিক আছে? ক্লাস অ্যাড করলাম। অ্যাড করে এই মেন মেনু করতে হলে আমাদের অবশ্যই এখানে ইউএল এলআই করে করতে হবে, ঠিক আছে? কি করতে হবে? ইউএল শুরু, ইউএল শেষ, ঠিক আছে? ইউএল ট্যাগ এটা শেখানো হয়েছে কিন্তু HTML। এরপরে আমরা শিখবো কি? এলআই, ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক মেনু স্ট্রাকচারে করা হয়। এর মধ্যে লাগবে হচ্ছে এ নামে একটা ট্যাগ ইউজ করতে হবে। এগুলো করতে করতে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? এইটা হচ্ছে মেনুর স্ট্রাকচার। তো আমরা প্রথমে এটা
এটার মধ্যে হ্যাশ দিয়ে রাখি আপাতত, যেহেতু কোনো লিঙ্ক দেবো না, ঠিক আছে। তো আমরা এই জায়গাতে এই নোটপ্যাড প্লাস প্লাস একটা সুবিধা আছে, কন্ট্রোল ডি দিলে লাইন কপি হয়ে যায়। কিরকম? কন্ট্রোল ডি, আরেকটা লাইন হয়ে গেছে, কন্ট্রোল আরেকটা ডি হয়ে গেছে। এরকম করে আমরা কয়টা দেবো? 9টা দেবো। প্রথমে নাম দেবো কি? হোম, তারপরে দিলাম অ্যাবাউট, তারপরে দিলাম প্রজেক্ট, ঠিক আছে, তারপরে দিলাম হচ্ছে টেস্টিমোনিয়াল, তারপরে দিলাম হচ্ছে ক্লায়েন্টস। ওকে, এইভাবে সব নাম দেওয়া যায়, ব্লগ, নিউজ, কন্টাক্ট। এইভাবে মেনুটা তৈরি করলাম, ঠিক আছে। এখন দেখি এইচটিএমএল দেখি যে এটা কি চেঞ্জ আসলো। আর এই যে করলাম না মেনুটা, আর এখানে আরেকটা ভুল আছে আমার, ঠিক আছে। এই ন্যাব শুরু এবং শেষ, তাহলে এই একই লাইনে এই ডিপটা হবে না, এটাকে আমাকে অবশ্যই এটা ধরে একটা ট্যাব প্রেস করতে হবে, ঠিক আছে। এই সুন্দর লাইন চলে আসছে, ন্যাব শুরু এবং শেষ, যাতে সবাই বুঝতে পারে মেন মেনু শুরু এবং শেষ। ক্লিয়ার? এগুলো এইভাবে করতে হয় মেনু। তো ঠিক আছে, এবার আমরা এইচটিএমএলটা দেখে আসি কি চেঞ্জ হলো। এটা এইভাবে আসছে, ঠিক আছে, এইভাবে আসছে। এখন একটা জিনিস লক্ষ্য করে, উপরে কিন্তু একটু ফাঁকা আছে, এই পাশে একটু ফাঁকা আছে, ঠিক আছে। এই ফাঁকাটা বাই ডিফল্ট ভাবে পাই, এটা ঠিক করা লাগবে। ঠিক করতে হলে কি করতে হবে? আমি এটা কিন্তু এইচটিএমএল এর কমেন্টস এবং সিএসএস এ দিয়েও আমাকে কমেন্টস করতে হবে। কি হবে? সিএসএস এ কমেন্টস করতে হয় এটা দিয়ে স্টার, কালার কিন্তু চেঞ্জ, এটা দিয়ে স্টার, ঠিক আছে। এর মধ্যে যার মধ্যে লেখা যাবে, এটা একটা কমেন্টস সিস্টেম, সিএসএস এর কমেন্টস এইভাবে করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে লিখি মেনু স্টাইলিং স্টার, হ্যাঁ, ঠিক আছে। মানে মেনু কিভাবে স্টাইল করতে হয় এটা এভাবেও লেখা যায়, এটা আসলে ডিপেন্ড করো নিজের উপরে, ঠিক আছে। এটা লিখলাম। আমি যেমন লিখি যে এখানে এরকম দিয়ে এখানে দিই, এভাবে একটু স্টাইল করে লিখে দিই, আমি এভাবে লিখি। আমি যখন সিম্পলস্টে প্রোডাক্ট করি তখন এইভাবে আমি চেষ্টা করি একই লাইনে এভাবে আনা, ঠিক আছে। এটাও একটা স্টাইল হতে পারে। আবার পরবর্তীতে এখানে একটু স্পেস দিলে আরো ভালো লাগে, ঠিক আছে, এইভাবে দিলাম। তো এখানে আমরা মেনুর কাজ করব। মেনুর কাজ কিভাবে করব? প্রথমে এখানে কোনো কাজ নাই, কাজ হবে এইটা ধরে মেন মেনু। আরেকটা বিষয়, এখানে কখনো আন্ডার স্কোর ইউজ করা যাবে না, ইউজ করতে হবে ড্যাশ। প্রত্যেকটি ক্লাসে ড্যাশ ইউজ করতে হবে, ঠিক আছে। যখন ক্লাস আইডিতে আন্ডার স্কোর ইউজ করা যায়, যখন আইডি হবে তখন আন্ডার স্কোর, ক্লাস হলে ড্যাশ। এইটুকু আমরা কপি করে এই জায়গায় লিখলাম, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে মেন মেনু। তো মেন মেনু এখন কি অবস্থায় আছে? আমাদের এই অবস্থায় আছে, ঠিক আছে। আমি চাচ্ছি মেন মেনুর এই চারপাশে দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড আগে সেট করি, একটা ব্যাকগ্রাউন্ড। তখন আমরা আরেকটা কথা, ব্যাকগ্রাউন্ড। এবার ব্যাকগ্রাউন্ড বিষয় যেহেতু আসছে, ব্যাকগ্রাউন্ড মানে কালার। কালার তো আমরা কি বাংলা লিখে দিচ্ছি, রেড দিচ্ছি অথবা দেখা যাচ্ছে কি ব্লু দিচ্ছি, ঠিক আছে। এটা আসলে ঠিক না। কালারের জন্য আমাদের আলাদাভাবে কিছু কোড আছে, এই কোডগুলো ইউজ করতে পারে। যেমন HTML5 হেক্সা কোড, ঠিক আছে, হেক্সা কালার কোড। হ্যাঁ, এই যে এখানে কি কালার চাই, যে কালার চাই সেই কালারের এখানে নাম্বারিং করা আছে। হেক্সা মানে 6, 6টা কালার কোড আছে, ঠিক আছে, বুঝা গেল। এখন এই কালারটা বিভিন্ন ভাবে ইউজ করা যায়। ফর এক্সাম্পল আমি চাচ্ছি সাপোজ এখানে কালার দেখতে হয়, ঠিক আছে, মানে এরকম কিছু কালার আর কি। তো আমি কোনটা দেবো? এইভাবে এই কালারটা চাচ্ছি, সাপোজ এই কালারটা ইউজ করতে যাচ্ছি। হেক্সা কোড হচ্ছে এইটা, RGB কালার এইটা, ঠিক আছে। এই দুইটা কালার আমরা ইউজ করি। আর কালার ইউজ করতে হলে অবশ্যই এই হ্যাশ দিতে হয়। হ্যাঁ, এইভাবে দিয়ে এই জায়গায় হ্যাশ দিলে আমাদের ওই কালারটা চলে আসবে, ঠিক আছে। এই কালার কোডগুলো নিয়ে একটু পড়াশোনা করা লাগবে সবাইকেই। এখানে অনেক কালার আছে, যে কালারটা চাই, ঠিক আছে, সেই কালার কিন্তু চলে আসবে। ক্লিয়ার? এগুলো এখানে আরো অনেক কালার আছে, এগুলো নিয়ে একটু পড়াশোনা করলে শেখা হয়ে যাবে আমাদের। চলে আসছে কিন্তু ব্যাকগ্রাউন্ড। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছি না ওখানে? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড দিয়েছি কি রে, কালো মতন একটা, এই কালারটা চলে আসছে। তো এখানে আমাদের কিছু ত্রুটি আছে। ত্রুটিগুলো হচ্ছে
যে ব্যাকগ্রাউন্ড দিলাম ঠিক আছে, কিন্তু এই উপর নিচে তো ফাঁকা গেল, এই ফাঁকাগুলো তো আমার দরকার না, আমার কাছে একদম জিরো থেকে শুরু হোক। তো এটা করতে হলে মেন মেনুর পরে কি আছে ভালো করে লক্ষ্য করে, মেন মেনুর পরে আছে ইউএল, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো মেন মেনু তারপরে ইউএল, ওকে, মানে একটার পর একটা। এখন যেহেতু এই ডিভের আন্ডারে এইটুকু আছে, সুতরাং আমাদের এইভাবে প্রথমে মেন মেনু ইউএল, তারপরে এলআই, তারপরে এইভাবে যাইতে হবে, ঠিক আছে। তো আমরা ওইটাই করি, মেন মেনু ইউএল, ঠিক আছে। আমি আগে লিখে নিই তাহলে তাহলে সুবিধা হবে একটু। মেন মেনু ইউএল, তারপরে কি এলআই, তারপরে আছে এ, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সিস্টেম করে, ঠিক আছে। তো যাই হোক, এইটা গেল। এখন আমরা চাচ্ছি যদি আমি এই অপ্রাসঙ্গিক যে স্পেসটুকু আছে এই স্পেসটুকু রিমুভ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই জায়গাতে যে মার্জিন 0 করতে হবে। আচ্ছা, মার্জিন 0 করলে এখানে কোনো চেঞ্জ আসে কিনা? আসছে কিছু চেঞ্জ? আসছে। এখন এখন আছে প্যাডিংটা, এই পাশে একটু এই পাশে একটু স্পেস আছে, ঠিক আছে, এই সবগুলো স্পেস আছে। তো এটা করতে হলে আমাকে অবশ্যই ইউএল এর মধ্যে করতে হয় এই কাজটা, ঠিক আছে। আমরা যখনই মেনু শিখবো তখনই আমরা ইউএল এর মধ্যে মার্জিন প্যাডিং 0 করে নেব, ঠিক আছে। 0 চলে আসছে এখানে, একদম বোঝা গেল এটুকু। এখানে কি ছিল আগে আমরা আরেকটু লক্ষ্য করি। ফাঁকা ছিল না এখানে, এই ফাঁকাটা দূর করার জন্য আমি এখানে প্যাডিং দিলাম। প্যাডিং দেওয়ার কারণে কি হলো, এটা দূর হয়ে গেল, ভিতরে চেঞ্জ হবে। তো প্যাডিং এর কাজ কি? হ্যাঁ, উপরে চেঞ্জ করা। হ্যাঁ, আর এটা এই যে ডিফল্ট, এই সাদাটা এটা ডিফল্ট, এটা সমস্যা নেই। এখন এটাকে আমরা মেনু আকারে দেখাবো কিরকম। আমরা এইটুকুর কাজ শেষ করতে এলআই কাজ শেষ করবো, ঠিক আছে। এলআই এইটা না দিয়ে যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা ডি দিই তাহলে দেখতে সুবিধা হবে। 3 6, ওকে, দেখতে সুবিধা হবে বলতে কি, এই যে অবস্থা আসছে, ঠিক আছে। এবার ক্লিয়ার একটু বোঝা যাচ্ছে। এটা দিয়ে এখন আমি চাচ্ছি মেনু তো এরকম না, মেনু হয় যাচ্ছে হোম, অ্যাবাউট, এইভাবে হয়। এখন আছে এটা ভার্টিক্যালি, আমরা করবো হরিজন্টাল। হরিজন্টাল করতে হলে এই জায়গাতে যে লিখতে হবে ডিসপ্লে ইনলাইন ব্লক, ওকে। যদি আমরা এইটা করি চলে আসছে, হ্যাঁ হবে, কিন্তু এখন ফাঁকা করতে হবে, নিচের দাগটা দূর করতে হবে, এগুলো করা যাবে। তো এটা করলাম, তারপরে এখন এই জায়গাতে আমাকে কাজ করতে হবে একটা জিনিস। এলআই ইনলাইন ব্লক দিলে এতে হবে ডিসপ্লে ব্লক, এটা মনে রাখতে হবে। মেনু যখন করবো আমরা এলআই ইনলাইন ব্লক আর এতে ব্লক, ঠিক আছে। যখন মেনু করবো সেই ক্ষেত্রে এটা করলাম। এটা করার পরে এখানে নিচের দাগটা দূর করে দিই আমরা। নিচের দাগ দূর করতে হলে এখানে লিখতে হবে টেক্সট ডেকোরেশন ডান, ঠিক আছে। এটা দিলে নিচের দাগটা চলে গেছে, বুঝছে না, ডেকোরেশনটা শেষ। এখন চাচ্ছি যে এইটা সেন্টারে আসুক, টোটাল মেনুটা সেন্টারে অবস্থান করি। টোটাল যেহেতু মেনু সেহেতু ইউএল এর ভিতর না, ডিরেক্ট এখানে এলআই এর মধ্যে করবো টেক্সট অ্যালাইন সেন্টার, ঠিক আছে। হ্যাঁ, এখন টোটাল সেন্টারে চলে আসছে, আসছে। এখন এখানে একটু ফাঁকা দিই, ফাঁকা দিতে হলে আমরা ফাঁকা এখানে দিতে হবে। আমরা ভিতরে ফাঁকা দেবো, বাইরে না। প্যাডিং দিলাম, প্যাডিং 20 পিক্সেল দিলাম ফর এক্সাম্পল। 20 পিক্সেল দিলে দেখা যাবে যে এটা অনেক বড় বড় ফাঁকা, ঠিক আছে। হয়েছে ফাঁকা, সুন্দর হিসেবে মেনুর মতন হয়ে গেছে। এখন এই মেনুর কালার তো এটা না, আমাদের মেনুর কালারটা চেঞ্জ করে দিতে হবে। তো চেঞ্জ করে দিতে হলে এখন আমরা এখানে দেব কালার, ঠিক আছে। কালার সাদা, যেহেতু আমরা সাদা কালার করতে হলে 6টা এফ দিতে হয়। উদাহরণস্বরূপ আমরা ঘুরে আসি, আমার এখানে যে সাদা, কই সাদা কই, এখানে যায়, এই যে এটা হচ্ছে লিগ্যাল সাদা, ঠিক আছে, এফ এফ এফ, ঠিক আছে।
তো এটা দিলাম, এটা দিলে আমরা একটু ব্রাউজার দেখে আসি, সাদা চলে আসছে, ঠিক আছে। এখন আমরা এইটাকে আমরা আগের কালারটা দিয়ে দিই, F3 দেখে, সরি F3 না, তিনটা, এটা কালো একটা কালার আসবে, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। এখন আমরা যদি চাই যে এই মেনুটা একটু লক্ষ্য করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। HTML এর মধ্যে যে আমি এখানে এই জায়গায় প্রজেক্ট না লিখে আবার প্রজেক্ট লিখলাম, ঠিক আছে। ব্লগটা লিখে লিখলাম আবার ব্লগ, ঠিক আছে, একটা কারণে। নিউজ না লিখে লিখলাম হচ্ছে লেটেস্ট নিউজ, ঠিক আছে, এইটা লিখলাম। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এটা লেখার কারণ হচ্ছে আমরা এখন এই টেক্সটের ভিতরে ভেরিয়েশন আনবো। এই টেক্সটগুলো যেমন একটু বড় করব, প্রথম কাজ হবে এই ফন্টটা একটু বড় করতে হবে। এই বড় করতে হলে এর মধ্যে করা লাগবে, ঠিক আছে। কখনো আমরা যেটাকে বড় করব তার মানে আমরা এখানে কি বুঝতেছি যে ইউএল এর মধ্যে এল আই, তার মধ্যে এ, এর মধ্যে আছে হোম, সেহেতু আমাকে এই এর মধ্যেই আমাকে যদি কখনো এই টেক্সট রিলেটেড কিছু চেঞ্জ করতে হয় এর মধ্যেই করতে হবে, এল এর মধ্যে না, ঠিক আছে। তো এটা করতে হলে কি এখানে লিখতে হবে ফন্ট সাইজ। এগুলো তো আমরা প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে দেখছিলাম না। ফন্ট সাইজ আমি চাচ্ছি 24 পিক্সেল দিতে, একটু বড় করতে। তো একটু বড় হয়ে গেছে হয়তো বা, দেখি বড় হয়েছে। এখন আমি চাচ্ছি যে না, এখানে যত টেক্সট আছে সবগুলো বড় হাতের অক্ষর হোক, বড় হাতের, ঠিক আছে। তো বড় হাতের করতে হলে কি করতে হবে, এই জায়গাতে লিখতে হবে টেক্সট ট্রান্সফর্ম, ঠিক আছে। এখানে আপার কেস, আচ্ছা যাও, ঠিক আছে, আপার কেস। তাহলে এটা আমরা একটু দেখি, ঠিক আছে, চলে আসছে বড় হাতের। এখন যদি আমাদের দরকার হয় না এভাবে না, আমরা তাতে সবগুলোই ছোট হাতের অক্ষর করবো, সবগুলোই। তো এখানে আসলে এখানে HTML তো অনেক মেনু থাকবে, এরকম হোম বারবার যে হোম ছোট হাতের অক্ষর, অ্যাবাউট ছোট হাতের অক্ষর, এটা কিন্তু একটা প্রবলেম, সমস্যা না, এটা কিন্তু সমস্যা। তো এইভাবে না করে আমরা কিভাবে করবো, আমরা CSS দিয়ে এটা হ্যান্ডেল করবো। CSS দিয়ে এখানে যে আপার কেস না দিয়ে দেবো লোয়ার কেস, ঠিক আছে, লোয়ার কেস, ওকে। তো এটা দিলে কি হলো, আবার অক্ষরগুলো সবই ছোট হাতের অক্ষর হয়ে গেছে, ঠিক আছে। আবার আমরা যদি চাই যে না, আমরা চাচ্ছি যে শুধুমাত্র একটা এই ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট হাতের হবে, ঠিক আছে। যেমন ব্লকের বিটা বড় হাতের হবে, এই এলটা বড় হাতের হবে। এটা যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখবো ক্যাপিটালাইজ, ঠিক আছে, ক্যাপিটালাইজ, তার মানে প্রথম অক্ষরটা বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। এটা আমার উপর ডিপেন্ড করবে আমি কিভাবে সাজাতে চাই, আমার ক্লায়েন্ট কিভাবে চাই, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটাই তো ব্যাপার। এইটা গেল। তো এখানে আমরা চাচ্ছি এটা হবার এখানে আনতে, যে এখানে যদি কেউ হবার করে তাহলে হোমের চারপাশে একটা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আনবে, এটা এইভাবে থাকবে, ঠিক আছে। এটা যদি করতে চাই সেক্ষেত্রে আমরা এই ক্লাসটুকু এখান থেকে নিই, হভার, ঠিক আছে। কার হভার করব, এই এর টোটাল বডির ব্যাকগ্রাউন্ডের হভার করব। ব্যাকগ্রাউন্ড আমরা একটা এখানে কি কালার দেবো, কালারটা এখান থেকে আমরা নিয়ে আসি। আমরা চাইতেছি এখান থেকে একটা কালার সেট করি, ঠিক আছে। সাপোজ এই কালারটা দিই, এই কালারের কোড হচ্ছে এটা, হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে, এই হ্যাশ, ঠিক আছে, এই কালারটা। তাহলে আমরা একটু এখন দেখি, চলে আসছে, ক্লিয়ার এটুকু? আচ্ছা, এইভাবে হচ্ছে মেনু করতে হয়, এটুকু তো ক্লিয়ার। CSS এর এই আছে প্রপার্টি, CSS এর আরেকটা প্রপার্টি আছে, যেমন আমরা আসলে চাচ্ছি যে এত ফাস্ট না, হওয়ার করার সাথে সাথে মুহূর্তের মধ্যে চলে আসছে না, আস্তে করে আসুক, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। হ্যাঁ, এইটা করতে হলে এর মধ্যে একটা অ্যাট্রিবিউট বসাতে হবে, সেটা হচ্ছে ট্রানজিশন, ঠিক আছে। অল দেখা যাচ্ছে এখানে 1 সেকেন্ড রাখলাম, ঠিক আছে। 1 সেকেন্ড বেশি হয়ে যায়, 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 9 সেকেন্ড, ঠিক আছে। এখানে ইচ্ছা করলে 0.9 সেকেন্ড দেখা যায়, মানে 1 সেকেন্ডের একটু কম। এটা যদি করি, একটু রিলোড দিই, এখন কিন্তু আস্তে করে আসতেছে, ঠিক আছে, আস্তে করে চলে আসছে, ঠিক আছে। এটা কিন্তু দেখতে এখন ভালো লাগছে না,
আচ্ছা, এভাবে মেনু করতে হয় ওয়েবসাইটে, ঠিক আছে? এটা হলো মেনু। তো মেনু দুই রকম হতে পারে, কখনো হতে পারে সাইডে মেনু, কখনো হতে পারে এইভাবে মেনু। এটাকে বলা হয় মেন মেনু, এটাকে বলা হয় মেন মেনু। ওকে, এরপরে আমরা আরো কিছু কাজ শিখবো, ঠিক আছে? কিভাবে কাজ শিখবো? এরপরে শিখবো হচ্ছে তিনটা বক্স করা। একটা ওয়েস্টের মধ্যে কি করে তিনটা বক্স করতে হয়, এই যে এইরকম সামথিং লাইক, এই যে এখানে যেমন বক্স করা আছে এই টেমপ্লেটে, এই তিনটা বক্স করা, ঠিক আছে? এইভাবে কি করে করতে হয় এটা কিন্তু শিখতে হবে, ঠিক আছে? এটা শিখতে হলে কি করতে হবে? এই জায়গা যেতে হবে। আমাদের মেনুর কাজ শেষ, এবার এখানে আবার কমেন্টস করতে হবে। কমেন্টস করার নিয়ম এখানে করবো হচ্ছে বক্স, ঠিক আছে, স্টার্ট হেয়ার, ওকে, এইটা করলাম। তো এটা শুরু শুরু যেহেতু করছি, এটা শেষ করতে হবে, ইন্ড করে দিই, ওকে। এখানে লিখি, এটা লিখবো হচ্ছে সাপোজ এটা হতে পারে সার্ভিসেস বক্স, হতে পারে টিমের বক্স, হতে পারে পোর্টফোলিও বক্স, ঠিক আছে? তো আমরা চাচ্ছি টিম রিলেটেড কিছু ছবি এখানে অ্যাড করবো, ছবির তিনটা ছবি অ্যাড করবো এই জায়গাতে। এই জায়গাতে একটা তিনটা এরকম তিনটা ছবি থাকবে, ঠিক আছে? তো এটা করতে হলে আমাকে এখানে যেতে হবে, যে এখানে নাম দিই, আগে ডিপ লিখি, তারপরে ক্লাস দিই। তো আমরা ক্লাসের নাম দিতে পারি এটাই ভাবে, ডিপটা শেষ করে ক্লাসের নাম দেওয়া হচ্ছে টিম মেম্বার, টিম মেম্বার, ঠিক আছে, টিম মেম্বার। তো টিম মেম্বারের মধ্যে টিম মেম্বার হয়ে গেল। এবার টিম মেম্বারের মধ্যে ছোট 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 যেগুলো সেগুলো সিঙ্গেল টিম মেম্বার বলা হয়, একটা একটা পার্ট। সেটাকে আবার ডিপের মধ্যে দিয়ে এটা ক্লাস লিখি, ঠিক আছে? এখানে দেখি সিঙ্গেল মেম্বার, ঠিক আছে, এটা দাও, দিয়ে এখানে আমরা ইমেজ সেট করব। তো এর ভিতরে ইমেজ সেট করতে হলে কি করতে হবে? এই জায়গায় যে আইএমজি শুরু আর শেষ করতে হবে, ঠিক আছে? এখন এখানে কি লিখতে হবে? এসআরসি, এসআরসি, এখানে আমরা ইমেজ বসাবো। তাহলে আমাদের ওখানে ফোল্ডার আছে এইচটিএমএল এর মধ্যে ইমেজেস, তার মধ্যে শুধু টিমকে আমরা সবসময় আলাদা লাগবে, টিমের আর একটা ফোল্ডার করব, তার মধ্যে 1.jpg, ভালো করে বুঝতে হবে এটা, ঠিক আছে? এই ইমেজেস মেইন ফোল্ডার, হ্যাঁ মেন ফোল্ডার, এর মধ্যে আরেকটা ফোল্ডার করব, নাম হচ্ছে টিম, ঠিক আছে? এই হ্যাঁ এই টিমের মধ্যে একটা পিকচার রাখবো, ঠিক আছে? হ্যাঁ, এইটার জন্য আমরা চলে যাব, এখানেও আছে এই ইমেজগুলো নিয়ে, ঠিক আছে? এই ইমেজগুলো নিয়ে আমরা ইউজ করতে পারি, এই যে ইমেজ, ঠিক আছে? এই ইমেজটা আমরা সেভ করে আমাদের টিউটোরিয়াল ধরো ব্যাচ 2 ক্লাস 3 ইমেজেস টিম 1.jpg, ঠিক আছে? এখানে এটা দিয়ে দিলাম। তারপরে 1 এর পরে আছে, এটা আমার সাইড তো আমি জানি 2 আছে, ঠিক আছে? তাহলে এখানে 2 নিলাম। এরপরে এখানে আছে 3, 3 তে চলে আসছে, ঠিক আছে? এরপরে আছে কি 4, ওকে। এরপরে কি আছে 5, ক্লিয়ার? এভাবে ইমেজগুলো নিতে হবে। 6, 6টাই নিলাম, ঠিক আছে, আর নেবো না। তো এইভাবে ইমেজগুলো নিয়ে আমরা এখানে সেট করবো। আমরা অলরেডি একটা ইমেজ সেট করছি, দেখি আসছে কিনা, চলে আসছে, ঠিক আছে? এখানে 3টা ইমেজ দিতে হবে, কি হবে? এইগুলো সেম থাকবে, ঠিক আছে? সিঙ্গেল টিম, এগুলো সব সেম। একটু সব সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল ডি, আরেকটা হয়ে গেছে, কিন্তু আরেকটা হয়ে গেছে, আর একটা কন্ট্রোল ডি চলে আসছে, ঠিক আছে? এখন খালি আমরা এখানে ইমেজ চেঞ্জ করে দেবো, এখানে 2, এখানে 3। তো এখন আমরা যদি এই ওয়েবসাইট রিলোড করলে দেখতে পারবো ওয়েব পেজটা এইভাবে 3টা ইমেজ চলে আসছে, ঠিক আছে? কিন্তু এটা তো ঠিক নিয়ম না, আমরা কি এভাবে দেখতে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে হরিজন্টালি আসুক, লাইক মেনুর মতন। তো এটা করতে হলে আবার সেই ইসে যেতে হবে, সিএসএস এ এখানে কমেন্টস করতে হবে। তাহলে আমরা কিন্তু মেনুর কাজ শেষ। এবার দ্বিতীয় একটা স্টেপ আছে, এটা কমেন্টস করতে হলে এখান থেকে এভাবে বোল্ড করে নিয়ে
এই যে এখানে এই যে এদিকে রাইট অপশনে ক্লিক করে এখানে লেখাই আছে ব্লক কমেন্টস হয়ে গেছে। হাতে না করে এভাবেও করা যায়, মানে দুইভাবেই শিখালাম আর কি। ঠিক আছে, হয়েছিল ঠিক আছে। এখন এখান থেকে যে আমি এখানে একটা স্পেসিং দিয়ে দিই, ঠিক আছে, এইভাবে দিলাম। না দিলে চেঞ্জটা কি আর দিলে চেঞ্জ লাগে না এমনি দেখতে সুন্দর লাগে এই জন্য আর কি, আর কিছু জন্য না। ঠিক আছে, স্পেসিংটা এই জন্য দেওয়া হয়েছে। যাই হোক, এবার আমরা বক্সটা করে ফেলি। বক্স করতে হলে টিম মেম্বার যেটা আছে এই ক্লাসটা এখান থেকে দিয়ে এই জায়গা সেট করি। ঠিক আছে, টিম মেম্বার দিলাম। টিম মেম্বার এটা এভাবে নেওয়ার পরে এইটাকে টিম মেম্বারের পরে কি সিঙ্গেল মেম্বার আছে। ঠিক আছে, টিম মেম্বারের পরে সিঙ্গেল মেম্বার, টিম মেম্বারের পরে একটা স্পেস হবে, স্পেস হয়ে এই জায়গায় আর একটা ক্লাস অ্যাড হলো। ঠিক আছে, টিম মেম্বারের পরে সিঙ্গেল মেম্বার। ঠিক আছে, এখন আমরা এটা লক্ষ্য করি, এই জায়গা থেকে এইটুকু 100%। ঠিক আছে, এখন এই তিনটাকে আমরা এক লাইনে দেখাতে হলে 100-কে 3 ভাগে ভাগ করতে হবে। বোঝা গেল? এই যে এভাবে। ঠিক আছে, এটা 100%। এখন যদি একটা ইমেজ এখানে রাখতে চাই, একটা ইমেজ এখানে, একটা ইমেজ, তাহলে কি 100-কে 3 ভাগে ভাগ করতে হলে কত হয়? 33.33% এখানে, তাই না? এখানে 33.33%, মানে 3টা 33 মিলে তো 100 হয়। ঠিক আছে, তো এভাবে করতে হলে এই যে সিঙ্গেল টিম, এখানে যে ওয়াইড, ওকে, ওয়াইড কত? 33.33%। ঠিক আছে, এটা দিলে কোনো চেঞ্জ হলো কি আদৌ? আমরা একটু দেখে আসি। কোনো চেঞ্জ নাই, কারণ লুক সিঙ্গেল টিম মেম্বার। ঠিক আছে, আসছে 33, এই পর্যন্ত আসছে। ঠিক আছে, কিন্তু কোনো চেঞ্জ নাই। চেঞ্জ হবে শুধুমাত্র যদি আমরা এখানে দিয়ে দিতে পারি ফ্লট নামে একটা সিএসএস এর অ্যাট্রিবিউট প্রপার্টি আছে। ঠিক আছে, ফ্লট কি লেফট, এটা ফ্লট বলে, ফ্লট লেফট। ঠিক আছে, ঠিক আছে, ফ্লট লেফট। তো এইটা আমরা এখানে গেলে চলে আসছে, একই লাইনে কিন্তু ইমেজ 3টা চলে আসছে। আসেনি? ক্লিয়ার এটুকু? আচ্ছা, আরেকবার বোঝাচ্ছি। সেটা হলো, আমি চাচ্ছি যে এই জায়গাতে টিম মেম্বার নামে একটা, মানে এই মেনুর নিচে টিম মেম্বার নামে একটা মানে সেকশন অ্যাড করবো, ডিভ, যেখানে 3টা ইমেজ একই লাইনে শো করবে। তো এটা করতে হলে আমাকে প্রথমে টিম মেম্বার, তারপরে 3টা, যেহেতু এর ভিতরে সিঙ্গেল টিম মেম্বার দিয়েছি একটা, এবারে ইমেজ সেট করছি 3টা ইমেজ। ঠিক আছে, টিম নামে একটা ইমেজের মধ্যে আর একটা ফোল্ডার করছি নাম টিম, তারপরে ইমেজগুলো এভাবে রাখলে আমরা যদি এইটুকু না করি তাহলে আমাদের HTML-এ দেখা যাবে যে এটা এভাবে আসছে। ঠিক আছে, এটা ভেঙে গেছে। তা আমাদের তো উদ্দেশ্য এবং লক্ষ্য এটা না, আমাদের উদ্দেশ্য লক্ষ্য এই ইমেজগুলো একই লাইনে থাকবে। তো একই লাইনে থাকতে হলে এই জায়গা থেকে এই পর্যন্ত আমাদের যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে 100। এই 3টাকে এখন যদি একই লাইনে রাখতে হয় তাহলে তো 100-কে 3 ভাগে ভাগ করতে হবে। 100-কে 3 ভাগে ভাগ করলে 33.33, 33.33, 33.33, তাই না? তো এইটা যদি আমরা করি, সেই জন্য আমি এইটুকু করছি। কি হবে? টিম মেম্বারের পরে একটা স্পেস আছে, তারপরে দেখা যাচ্ছে সিঙ্গেল টিম মেম্বার, ওয়াইড দেখা যাচ্ছে 33.33, এইটা দিলেও আসবে না ফ্লট লেফট না দিলে। হ্যাঁ, আমার টিম মেম্বার হচ্ছে 100 আর সিঙ্গেল টিম মেম্বার হচ্ছে 33। এটা দিলে তখন হচ্ছে এইভাবে আসছে। সেভ দেওয়া হয়নি, সেভ দেওয়া হয়নি, লাল আছে। ঠিক আছে, আসছে, একই লাইনে চলে আসছে। কিন্তু এটাও ঠিক না, আমি চাচ্ছি এটা সেন্টারে থাক, এই ইমেজ সেটটা সেন্টারে অবস্থান করুন। আর সেন্টারে অবস্থান করতে হলে এই টিম মেম্বার এই ক্লাসটুকু উপরে নিতে হবে। এটা তখন কেটে দিলাম, ও সরি, 2টা হয়ে গেছে। আচ্ছা, এইটা দিলাম, দিয়ে টেক্সট অ্যালাইন সেন্টার দিলাম। ঠিক আছে, এখন এটা দিলে দেখা যাবে এই ইমেজগুলো সুন্দরভাবে মাঝখানে অবস্থান করছে। ক্লিয়ার? এটুকু তো ক্লিয়ার।
তো আমাদের মাঝে মাঝে ওয়েবসাইটের মধ্যে 3টা পার্ট 4টা পার্ট যাই লাগুক না কেন আমরা এই সিস্টেমে করতে ফলো করবো, ঠিক আছে। যদি 4টা পার্ট হয় তাহলে এখানে হবে কত, 25, ঠিক আছে। 25 হলে কি হবে, সিঙ্গেল পার্টটা আমরা ভাগ করব। হ্যাঁ এই যে এখানে, হ্যাঁ এখানে যে আমরা সরি এই জায়গায় 4 নাম্বার ইমেজ, ঠিক আছে, 4 নাম্বার ইমেজ। তাহলে কি হবে, তাহলে দেখা যাবে এখানে ইমেজ 4টা চলে আসছে, ঠিক আছে। এখন যদি 5টা করে দেখাতে হয় কিছুই না, সিম্পলি 100কে আমরা 100টা মাথায় রেখে তাহলে এখানে এটাকে ডিভাইডেড করব। এখানে কি হবে তাহলে 20 হবে, কারণ 5 কুড়ি 100, ঠিক আছে, চলে আসছে। আসুক, ছোট হয়ে যাচ্ছে, কি হয়েছে, ছবি তো আসছে, হয়েছে এই সিস্টেমে। তো এভাবে ভাগ করার পরে আমাদের আরো কিছু কাজ করতে হয় এখানে সিএসএস দিয়ে, যেমন এই মেনুর সঙ্গে এটা লেগে গেছে, ঠিক আছে, মেনুর সঙ্গে এটা লেগে গেছে, এটা ফাঁকা দিতে হবে না। এখন ভিতরে ফাঁকা দিতে হলে প্যাডিং দিতে হয়, কিন্তু আমাদের বাইরে ফাঁকা দরকার, তাহলে কি দিতে হবে, মার্জিন, মনে আছে। হ্যাঁ, কিন্তু বাইরে থাকা লাগবে। হ্যাঁ বাইরে ফাঁকা লাগবে, কারণ হচ্ছে এই যে এই ইমেজটা এই মেনুর সঙ্গে একদম মিশে গেছে। নিচে দিকে কমবে না? হ্যাঁ বুঝলেন, এই পিকটা নিচে দিকে কমবে না? হ্যাঁ কমাচ্ছি আমি, এটা কমাবো, তো কমাতে হলে এখানে মার্জিন দিতে হবে। মার্জিন দেখা যায় 60 পিক্সেল দিলাম, 60 পিক্সেল 0, এটা অর্থ কি জানো, দিলো না। এটা অর্থ হচ্ছে অনেক সময় এভাবে লেখা হয়, লুক আমি লিখছি কি, মার্জিন 60 পিক্সেল 0, এটা অর্থ হচ্ছে এই 60 মানে বুঝাচ্ছি এটা কিভাবে লিখতে হয়, লুক এটা অর্থ হচ্ছে 60 পিক্সেল 0 পিক্সেল, 60 পিক্সেল 0 পিক্সেল, তার মানে হচ্ছে উপরে এবং নিচে 60 আর লেফট এবং রাইটে 0, এটা দিয়ে এটা বোঝানো হয়, ক্লিয়ার এইটা। তো এটা দিয়ে অর্থ হচ্ছে আবার এই লেফট রাইটে কোনো ফাঁকা দরকার নাই, দরকার হচ্ছে উপর নিচে, ক্লিয়ার এটুকু। তো এভাবে আর কি, মানে অনেকগুলো ইমেজ বসানো যেতে পারে, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা গেল, এবার আমরা একটু দেখে আসি, সেটা হচ্ছে এরপরে আর কিছু পার্ট নিয়ে আলোচনা করি। এটা গেল মেনু, গেল মেনু তো দেখছে না, ওকে মেনু গেল, টিম মেম্বারে গেল, মেনু টিম মেম্বার শেষ। এবার আমি চাচ্ছি যে এইগুলো এভাবে না দিয়ে এখানে কিছু টেক্সট ইউজ করতে, ইমেজ না ইউজ করে টেক্সট। তো টেক্সট ইউজ করতে হলে কি করতে হবে, আমাদের সিম্পলি কোনো কাজ নাই, এই ইমেজ যেখানে আছে সেখানে আমরা অবশ্যই টেক্সট লিখতে হলে পি ট্যাগ নিতে হবে। পি ট্যাগ দিয়ে আমি এখানে লিখতে পারি সাপোজ এটা লিখলাম, ঠিক আছে। তো এখানে কিন্তু আর ইমেজ থাকবে না, 1 নম্বরে এই জায়গায় ইমেজ নাই, কি থাকবে, টেক্সট থাকবে, ঠিক আছে। এখন টেক্সটটা যদি অনেক বড় হয়, সামথিং এইটুকু এখান থেকে কপি করে এই জায়গা দিই, ঠিক আছে, একটু বড় দিলাম। বড় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে যাতে এটা পূর্ণ হয়ে যায়, ঠিক আছে, এইটুকুর মধ্যেই থাকবে, মানে ইমেজ যতটুকু ছিল ঠিক ততটুকুর মধ্যেই টেক্সট আছে, ঠিক আছে। তো এই টেক্সটটা এভাবে লেখা নিয়ম না, এই টেক্সটটাকে আরো সুন্দর করে লেখা যায়। আমরা যদি চাই যে উপরে টাইটেল থাকবে, ফর এক্সাম্পল আমি একটু বলি, এখানে আর একটু টেক্সট অ্যাড করে দিই, ঠিক আছে, এইটা হলো একটু বেশি টেক্সট দিলাম যাতে এই পর্যন্ত আসে, ঠিক আছে। তো যাতে উপরে একটা টাইটেল থাকবে, টাইটেল লিখতে হলে আমাদের কি করতে হবে, টাইটেল লিখতে হলে অবশ্যই আমাদের H1 অথবা H2 ইউজ করতে হবে। তা আমরা এই জায়গায় H2 ইউজ করলাম, ঠিক আছে। এটা আস্তে আস্তে বোঝা হবে কোথায় H1 ইউজ করতে হবে, কোথায় H2 ইউজ করতে হবে, এটা বোঝা যাবে যখন রিয়েল প্রজেক্ট করবো তখন। তো আমি এখানে লিখি দিস ইজ ডেমো টাইটেল, ঠিক আছে, H2 দিয়ে। তো সেক্ষেত্রে আমরা দেখবো যে এই জায়গায় একটা টাইটেল অ্যাড হয়ে গেছে, হয়েছে, কিছুই করা লাগে না, চলে আসছে, হ্যাঁ ঠিক আছে। এইভাবে কাজ করা যেতে পারে। এখন আমি চাচ্ছি যে এই জায়গাতে আর এই জায়গাতে শুধু টেক্সট হবে, মাঝখানে 3টা ইমেজ থাকবে। তো সেই ক্ষেত্রে কি করবো আমরা, এই যে এখান থেকে সরি এই পি টেক্সটটুকু এখান থেকে পি আর টাইটেলটা কপি করলাম, কপি করে এই 4 নাম্বারে আমরা এই ইমেজটা তুলে দিয়ে ফন্টটা বসাই দিলাম, ঠিক আছে, হয়ে গেছে। এইবার আমরা দেখি এই 4 নাম্বারে এটা কি চেঞ্জ হলো, ঠিক আছে। ওয়েবসাইটে কিন্তু ভেরিয়েশন একাই চলে আসে, কিছু করা লাগছে না।
এখন হ্যাঁ, এখন এই টাইটেলটা অনেক সময় চেঞ্জ করা লাগতে পারে আমাদের প্রয়োজনের তাগিদে। তো টাইটেল চেঞ্জ করতে হলে কি করতে হবে ভালো করে লক্ষ্য করি। আমরা তো টিম মেম্বারের মধ্যে সিঙ্গেল মেম্বারের পরে তারপরে H2 আছে। তো এটা আমরা এখানে করব। এই সিঙ্গেল টিম মেম্বারের পরে কি H2 হবে। এই যে এখান থেকে এই ক্লাসটুকু কপি করে নিয়ে এই জায়গায় বসাই দিই, ঠিক আছে, বসাই দিয়ে এই জায়গা হচ্ছে H2, ঠিক আছে, H2। এখন আমি চাচ্ছি যে এই ফন্টটা একটু বোল্ড করে দিচ্ছি, তাহলে লিখতে হবে ফন্ট ওয়েট বোল্ড, BOLD, ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে। তো এটা করার কারণে কি হলো, দেখা যাবে এই টেক্সট গুলো অনেক হয়ে গেছে, একটু বোল্ড মোটা মোটা হয়ে গেছে। সেভ দিয়েছি ফন্ট ওয়েট বোল্ড, ওকে, বোল্ড মনে হয় আছে, এটা দেখি তো সেভ সাইজে কিনা, এটা বোল্ড, ঠিক আছে। এখন যদি বোল্ড না দিয়ে আমি লাইট দিতে চাই, লাইট হয়েছে, হ্যাঁ, তাহলে লাইট বোল্ড এভাবে চেঞ্জ করতে হয়, ঠিক আছে। আবার এখানে ভ্যালু, ওই যে ভ্যালু আছে এই পাশে, ভ্যালু পাওয়া যায়, ভ্যালুগুলো বসাতে হবে। যেমন 100 দিলাম, অনেক চিকন, 200 দিলাম, 300 দিলাম, 400 দিলাম, 500 দিলাম, ঠিক আছে, 600-তে একটু মোটা হয়েছে, 700-তে ঠিক আছে, 900, এইটাই শেষ, এর উপরে নাই, 900 উপরে নাই, ঠিক আছে। এইভাবে দিয়ে বোল্ড টোল করতে হয়, ঠিক আছে, বোল্ড। তো আমরা এটা বোল্ড করার পরে এখন ফন্টটা একটু বড় করে দিতে হবে, ফন্ট সাইজটা একটু বড় করতে হবে। তাহলে এই জায়গায় যে ফন্ট সাইজ একটু বড়, আমি সাপোজ এটা চাচ্ছি 30 পিক্সেল হোক, ঠিক আছে, 30 পিক্সেল হলে দেখা যাবে একটু বড় হয়েছে, বুঝছো না? ক্লিয়ার? এইটুকু এইভাবে আমাদের কাজ করা লাগতে পারে বা কাজ করতে হয়, ঠিক আছে। আমরা এটা বুঝালাম। এখন আমরা আরেকটা পার্ট নিয়ে আলোচনা করি, দেখি এই সাইডে আর কি আলোচনা করা যায়। এই স্লাইডার একটু পরে দেখাবো। যদি এই পার্টটা করতে হয় আমাদের, ঠিক আছে, এই পার্টটা যদি করতে হয়, না এটা করা যাবে না, এই পার্টটা যদি করতে হয় তাহলে কি করতে হবে, এখান থেকে এইটুকু 100%, ঠিক আছে, তার মধ্যে এইটা 50 আর এইটুকু 50। আবার এখানে এই পার্টটুকু করতে হয়, তাহলে এইটা এখান থেকে এইটুকু 100%, এইটা 33 করে আছে, ঠিক আছে। এই যে টিম, এটা তো দেখাইছি, এইভাবে করতে হবে। এই 4টাও করা যায়, 5টাও করা যায়, ঠিক আছে, এইভাবে করতে হয়। তো যাই হোক, HTML স্ট্রাকচার এইরকম। আবার আরো কিছু কাহিনী আছে, যেমন এখন নেক্সট আমরা একটু আলোচনা করি। আলোচনার বিষয় হলো এই জায়গায়, ঠিক আছে, অনেক সময় এইভাবে ফর্ম করা লাগতে পারে, ফর্ম, ঠিক আছে, এই রিলেটেড ফর্ম করা লাগতে পারে। আবার এই রিলেটেড আমরা মেনু করছি না, আমরা মেনুটা করছি কি হবে, এইভাবে। অনেক সময় মেনু এইভাবে হতে পারে, এটাও কিন্তু মেনু, ঠিক আছে। তো এই মেনুটা আগে দেখাই, এই মেনুটা আমরা একটু আগে দেখাই দিই। এটাকে বলা হয় সাইড বার। সাইড বার, হ্যাঁ, সাইড বার নামে একটা মেনু এখানে পাওয়া যাবে সিঙ্গেল ব্লকে গেলে, এই সাইড বার, ঠিক আছে, এটাকে সাইড বার মেনু বলে, ঠিক আছে। তো এটা যদি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই জায়গা যে এটা তো শেষ হলো, ঠিক আছে, আমরা চাচ্ছি যে এমন কিছু দাঁড় করাই, ফর এক্সাম্পল পেইন্ট, ঠিক আছে। আমি এখন চাচ্ছি একটা নতুন একটা সেকশন ডিজাইন করবো, ঠিক আছে। সেই ডিজাইনটা হবে এইরকম, এইটা এইরকম একটা টোটাল একটা এরিয়া থাকবে, ঠিক আছে। এরিয়ার মধ্যে এই সাইডে একটা সাইড বার থাকবে, ঠিক আছে, আর এই জায়গায় একটা টাইটেল থাকবে, আর এই জায়গায় এতটুকু একটা কন্টেন্ট থাকবে, ঠিক আছে। এরকম একটা সাইড বার ডিজাইন করবো, এরকম একটা সেকশন ডিজাইন করবো এখন, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা দেখলে ওয়েবসাইটে অনেক কিছুই মানে আর কি হয়ে যাবে। তো যাই হোক, এই সেকশনটার নাম হচ্ছে কন্টেন্ট সেকশন। টোটাল এখান থেকে এইটুকু হচ্ছে কন্টেন্ট, মানে এইটুকু হচ্ছে টোটালটুকু হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে। আর এটা হচ্ছে সাইড বার, এখান থেকে এইটুকু হচ্ছে সাইড বার, আর এটা হচ্ছে মেন কন্টেন্ট, এটুকু হচ্ছে মেন কন্টেন্ট। এরকম একটা সেকশন ডিজাইন করতে হয়। তাহলে এখানে আমরা লিখি
স্টার্ট হেয়ার, ঠিক আছে। তো এখানে লিখলাম, এখানে কিন্তু কমেন্টস অপশন আছে, ঠিক আছে, কিন্তু এটা HTML এর কমেন্টস, এটা কিন্তু CSS এর কমেন্টস না। মানে index.html এ গেলে HTML এর কমেন্টস পাওয়া যায়, আর CSS এ গেলে CSS এর কমেন্টস, ঠিক আছে। এটা দেখালাম তখন, এটা আমাদের কাজ হলো HTML দেখবা CSS ডিজাইন করবে। হ্যাঁ এক একটা পার্ট করে, আর এই জায়গায় আমরা কাজ করব, ঠিক আছে। এই জায়গায় প্রথমে নাম দিলাম হচ্ছে কন্টেন্ট, ও সরি ডিভ হবে না, শেষ করি, এখানে দিয়ে হচ্ছে কন্টেন্ট এরিয়া, কন্টেন্ট এরিয়া, ঠিক আছে। এই কন্টেন্ট এরিয়া দিলাম। আমরা ভিডিও দিলাম। আচ্ছা, কন্টেন্ট এরিয়ার মধ্যে এখন আমাদের দেখতে হবে কি কি আকারে ভাগ হয়েছে। এখানে ডিপ কয়টা আসবে, এইটা টোটাল টুকু হচ্ছে কন্টেন্ট এরিয়া, এর মধ্যে দুইটা পার্ট আছে, একটা সাইড বার আর একটা হচ্ছে মেন কন্টেন্ট, ঠিক আছে। তাহলে এর মধ্যে দুইটা ভাগ করে ফেলি। এখানে ভাগ করতে হলে ডিপ ক্লাস, ঠিক আছে। আচ্ছা, এখানে হবে, এটা হচ্ছে মেইন কি কন্টেন্ট, ঠিক আছে। এই মেইন কন্টেন্টটা কতটুকু, এখান থেকে এইটুকু, আর এইটুকু হচ্ছে সাইড বার। তাহলে আমরা আরেকটা দিয়ে ফেলি, ডিপ কন্ট্রোল ডি দিয়ে এই নামটা খালি চেঞ্জ করে নাম দেবো কি সাইড বার। ক্লিয়ার এটুকু? আচ্ছা, এইটুকু ক্লিয়ার হলে এখন মেন কন্টেন্টটাকে আমরা এখন একটু সাজায় ফেলি আমাদের মতন করে। মেন কন্টেন্টের মধ্যে প্রথমে থাকবে একটা টাইটেল, টাইটেলটার জন্য আমরা ইউজ করব H2, ওকে H2। তো H2 এখন আমরা এখানে লিখতে পারি যে here is content title, ওকে এটা লিখলাম। ক্লিয়ার এটুকু? এরপরে একটা পি নামে একটা ট্যাগ লিখবো, পি নামে একটা ট্যাগ। এই পি আমাদের এখানে যেটা আছে বড় টেক্সটে নিলাম, ঠিক আছে। এখানে যতটুকু আছে আমরা এটাকে এখানে ইউজ করি, ঠিক আছে। এই ট্যাগটুকু দিয়ে দিলাম। তাহলে আমাদের এই মেন কন্টেন্টের কাজ শেষ, যেটা আমরা এখানে স্ক্র্যাচ আঁকায় দেখালাম। এবার সাইড বারটা করে ফেলে। সাইড বারটা অ্যাজ লাইক অ্যাজ মেনুর মতনই, ঠিক আছে। মেনু যেভাবে করছি উপরে সেম ভাবে, হ্যাঁ কি আছে এখানে ইউএল এখানে শেষ, এলআই এখানে শেষ, ঠিক আছে। এর মধ্যে কি আছে, এ আছে, হ্যাঁ এখানে হ্যান্ড দিয়ে রাখি, ঠিক আছে। হ্যাঁ ঠান্ডাটা বেশি লাগছে। আচ্ছা, এখন এই সাইড বারে এর মধ্যে কিছু টেক্সট ইউজ করি, ঠিক আছে। সাপোজ আমরা এখানে যেমন আছে বিজনেস নিউজ, কনস্ট্রাকশন নিউজ, ঠিক আছে। তো বিজনেস নিউজ নিলাম একটা, মানে এইগুলো ট্যাগ মানে নিজের ইচ্ছা মতন দিতে হবে, ঠিক আছে। কন্ট্রোল ডি দিয়ে অনেকগুলো দিয়ে দিলাম, এই 4-5টা এরকম দিয়ে দিলাম। দিয়ে পরে এখানে থাক, এভাবে থাক। তো বিজনেস নিউজ এভাবে দেওয়ার পরে এগুলো এখন আমাকে মানে HTML এর কাজ শেষ। HTML যেভাবে কাজ করা হয় না, সেভাবে কাজ শেষ করছি। এখন আমাকে ডিজাইন করতে হবে CSS দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এখন ডিজাইন করতে হলে লুক, এখন এই কন্টেন্ট এরিয়াটাকে প্রথমে আমি বলছিলাম যে এই স্টার্ট হেয়ার এটুকু কপি করতে হবে। কপি করে নিয়ে এই জায়গা রেখে, এই জায়গা প্রথমে এটা রাখি, রেখে কমেন্টস করতে হবে কিভাবে, এইভাবে ধরে নিয়ে আবার দেখাচ্ছি ব্লক কমেন্টস, শেষ, কমেন্টস করা শেষ। আর একটা বিষয় মনে রাখতে হবে, আমরা উপরে যেভাবে কমেন্টস করছি এইগুলো যেন সেম অবস্থার মধ্যে হয়, ঠিক আছে। সব কমেন্টগুলো সেম হবে। হ্যাঁ, সব কমেন্টগুলো সেম হবে। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পরে এখন এই কন্টেন্টটাকে আমরা এখন ডিজাইন করবো। এই টোটাল কন্টেন্ট এরিয়াকে ডিজাইন করবো কিভাবে, এই 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 লুকিংটা আনবো এইরকম, ঠিক আছে। তো এটা করতে হলে
আমরা প্রথমে এখানে ফিরে যাই। প্রথমে কি আছে, কন্টেন্ট এরিয়া, এই ক্লাসটুকু নিলাম, কপি করলাম, কপি করে এই জায়গায় যে ক্লাসটা অ্যাড করলাম, কন্টেন্ট এরিয়া ক্লাস অ্যাড হয়ে গেল। ঠিক আছে, কন্টেন্ট এরিয়ার মধ্যে এবার কি আছে, কন্টেন্ট এরিয়ার মধ্যে এবার আছে মেন মেন কন্টেন্ট। মেন কন্টেন্টটা কতটুকু, এই এখান থেকে এইটুকু হচ্ছে মেন কন্টেন্ট। ঠিক আছে, তো মেন কন্টেন্টটা এখন আমরা এই ক্লাসটুকু এখান থেকে কপি করে নিই, কপি করে নিয়ে এখন এখানে আমরা কাজ করব না, এটা এভাবেই থাকে, এখানে পরে একটু কাজ করবো। কন্ট্রোল ডি দিলাম, ডি দিলে আরেকটা হয়ে গেল, হয়ে গেলে এখানে স্পেস, তারপরে মেন কন্টেন্ট অ্যাড করলো। ঠিক আছে, এখন এই মেন কন্টেন্টটা কয় পার্সেন্ট হবে এই জায়গা থেকে ডিফাইন করতে হবে। ঠিক আছে, সাপোজ এখান থেকে এটা টোটালটুকু হচ্ছে 100%, এখান থেকে এটা হচ্ছে 100%। ঠিক আছে, 100% হলে এখান থেকে এইটুকু দিয়ে আমরা 70%, আর এখান থেকে এটা দিই 30%, তাহলে 100% হয়ে গেল। তাহলে মেন কন্টেন্ট যেটা সেটাকে আমরা করবো হচ্ছে ওয়াইড, বড় হাতের হয়ে গেল ওয়াইড। ঠিক আছে, এখানে দিলাম 70%। ঠিক আছে, ওয়াইড 70%। এরপরে আরেকটা পার্ট আছে মেন কন্টেন্ট, পরে কি আছে, সাইড বার নামে একটাই আছে, এটা কত পার্সেন্ট হবে, 30%। তো এই জায়গা থেকে কন্ট্রোল ডি দিয়ে আমরা মেন কন্টেন্ট তো শেষ, এবার হচ্ছে সাইড বার, কত পার্সেন্ট, 30%। তো এটা দিলে কি হবে, দেখা যাবে যে এখানে চলে আসছে। ঠিক আছে, চলে আসছে, বাট এখানে এই জায়গা 30% জায়গা পাইছে। ঠিক আছে, মানে যেখানে যেখানে জায়গা পাইছে সেখানে সেখানে ওরা ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এখানে জায়গা মানে এখানে ফাঁকা ছিল, এই টাইটেলটা ভিতরে ঢুকে গেছে। ঠিক আছে, এটা রিমুভ করতে হবে। যাই হোক, এটা আমি শেখা দিচ্ছি। এখন এই কন্টেন্টটা এভাবে এবং সাইড বারটা যদি এখানে আনতে চাই, ঠিক আছে, এটা করতে হবে জাস্ট এখানে ফ্লোট লেফট করতে হবে, ফ্লোট লেফট মেন কন্টেন্টে। সাইড বার করলেও হবে, দুইটাতেই করা যায়। ঠিক আছে, এইভাবে করলাম। তাহলে এইটা করার কারণে কি হয়েছে, এই জায়গা থেকে কিন্তু টাইটেল না এখানে চলে আসছে। এখন এইটাকে আবার ভিতরে রাখতে হবে, এর ভিতরে, এর ভিতরে রাখতে হলে এখানেও হচ্ছে ফ্লোট লেফট করে দিই। ফ্লোট লেফট করে দেওয়ার ফলে কি হয়েছে, এখানে চলে আসছে। ঠিক আছে, তার মানে কি, এখন আমরা যদি ইলস্পেক এলিমেন্ট করি, এই যে ইলস্পেক এখানে করলে কি দেখা যাবে, এই যে মেন কন্টেন্ট যেটা আছে 70%, এখানে 70% আছে কিন্তু, আর এটা সাইড বার, এটা কত আছে, 30%। ক্লিয়ার এটুকু? তাহলে আমরা কিন্তু আমাদের মার্কআপটা আমাদের মতন করে ফেলেছি। ঠিক আছে, এখন ডিজাইন করা আমাদের বিষয়। তো ডিজাইন করতে হলে এই মেন কন্টেন্টের পরে কি আছে, H2P। ঠিক আছে, হ্যাঁ, টাইটেল আর প্যারাগ্রাফ। তো মেন কন্টেন্ট ডি দিয়ে প্রথমে আছে কি H2 তে এগুলো হবে না, এগুলো তো ওইটা উপরেরটা, এটা তো আলাদা। তো এটাকে এখন আমি চাচ্ছি যদি এইটা একটু বড় করতে চাই এবং প্রত্যেকটি টেক্সট বড় হাতের অক্ষর করব, এটা করতে চাই, তাহলে এটা কি করতে হবে, এই জায়গায় যাই যে টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। ঠিক আছে, হ্যাঁ, ট্রান্সফার হয়ে আপার কেস হয়ে যাবে। ঠিক আছে, আবার ছোট হাতের অক্ষর লোয়ার কেস করবো। ঠিক আছে, আবার যদি জানি না প্রথম অক্ষরটা বড় হাতের, তার বাকিগুলো ছোট হাতের, তাহলে ক্যাপিটালাইজ করতে হবে। ফর এক্সাম্পল, এখানে যদি আমরা এখন লিখি লয়ার কেস, ঠিক আছে, লয়ার কেস করলে সবগুলো কি হবে, ছোট হাতের অক্ষর হয়ে গেছে। ঠিক আছে, বড় হাতের অক্ষর নয়। আবার যদি আমরা এখানে ক্যাপিটালাইজ করি, ক্যাপিটালাইজ, ঠিক আছে, এইটা করলে কি হবে, এটা করলে দেখা যাবে যে আমাদের এই জায়গাতে প্রথম অক্ষরটা বড় হাতের, বাকিগুলো ছোট হাতের অক্ষর হয়েছে। এইভাবে স্টাইলটা করতে হয়। তো আমরা আমাদের মতো স্টাইল করি, এটা করবে কি আপার কেস ফন্ট সাইজ 30 পিক্সেল। ঠিক আছে, ফন্ট ওয়েটটা দিয়ে দিই, ফন্ট ওয়েট বোল্ড। ওকে, তো এইটুকু যদি করি তাহলে এইটা একটু চেঞ্জ হয়ে যাবে, হয়েছে, বড় হয়ে গেছে। এবার এইটুকুর কাছে এইভাবেই থাক। এখন এইটাকে একটু ডিজাইন করি, এটা সাইড বার। ঠিক আছে, কারণ আমাদের ডিজাইনটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি, এই যে টাইটেল, এখানে কন্টেন্ট চলে আসছে।
এখন এই জায়গায় একটু ফাঁকা হবে, তারপরে সাইড বার হবে। ওকে, সাইড বারটা ব্যাপারটা আগে ফয়সালা করে আসি। এখানে এটা হলো এই সাইড বারের একটা, সাইড বারের পরে কি আছে আমরা দেখে আসি। সাইড বারের পরে মেনুর মতনই সাইড বার ইউএল এলআই এ। তো আমরা এটা লিখে ফেলি, সাইড বারের কন্ট্রোল ডি দিলাম, আরেকটা কপি হলো এখানে ইউএল, এটা ফেলে দিতে হবে, ওই ওল্ড এখানে থাকবে না, ঠিক আছে। হ্যাঁ, এখানে আপডেট হবে। এবার কন্ট্রোল ডি দিলাম, ইউএল এর পরে এবার হচ্ছে এলআই, তারপরে আবার কন্ট্রোল ডি দিই, এল এর পরে এবার আছে এ, ঠিক আছে। এইটা আমরা ডিজাইন করব। তো এটা ডিজাইন করতে হলে সাইড বারের মধ্যে এই যে সুন্দর কালো কালো একটা আসছে না ডটেড, এই ডটেডটা দূর করতে হবে প্রথম। এই ডটেডটা দূর করতে হলে আমি বলছি মেনু যেহেতু মেনুর মতনই, সেহেতু আগে ইউএল এর মধ্যে করতে হবে মার্জিন 0 প্যাডিং 0, ঠিক আছে। এটা করলে কি হবে, এটা করলে দেখা যাবে যে এই স্পেসিং গুলো দূর হয়ে গেছে, এই স্পেসিং এখানে আর থাকবে না, হয়েছে। একদম 0 থেকে শুরু হয়েছে, এটা ভিতরে ঢুকে গেছে, ঢুকতো না, মানে এইখান থেকে শুরু, এই ডটেরটা এক্সট্রা আসছে। এই ডটেরটা দূর করতে হলে এই জায়গাতে লিখতে হবে লিস্ট স্টাইল নাম, কোনো লিস্ট থাকবে না, ঠিক আছে। এবার কিন্তু একদম 0 থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এখন এই যে নিচে দাগ, এটা শেখানো হয়েছে, এটা যদি রিমুভ করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে করব টেক্সট ডেকোরেশন না, চলে গেছে, ঠিক আছে। এখন এই কালারটা চেঞ্জ করতে হবে। কালারটা চেঞ্জ করতে হলে আমরা এর মধ্যে চেঞ্জ করব, এর মধ্যে কালারটা চেঞ্জ করে দেব। কালার দেবো তো কালো, কালো হচ্ছে 6টা 0, ঠিক আছে। 6টা 0 দিলে এখানে কালো হয়ে যাবে, কিন্তু হাত ঠিকই আছে, ওকে। এখন এইটাকে একটু ফাঁকা দিয়ে এখানে ফাঁকা দিতে হবে, ঠিক আছে। তো ফাঁকা দিতে হলে কি করতে হবে, হ্যাঁ, এখানে হোয়াইট কত আছে 30%, 30% না দিয়ে আমি এখানে দিই, সাপোজ এখানে দিলাম 28%, তাহলে 2% কিন্তু বেঁচে গেল। হ্যাঁ, 2% আমাদের হাতে থাকলো। হাতে থাকার কারণে আমি চাচ্ছি যে এই যে এখানে যে কন্টেন্ট আছে, কন্টেন্ট থেকে এই মাঝখানে 2 পিক্সেল ফাঁকা দেবো। তাহলে 2 পিক্সেল যদি ফাঁকা দিতে হয়, তাহলে এই কন্টেন্ট থেকে এইটুকু রাইট, এটা কি রাইট, এইটা হচ্ছে টপ, এটা বটম, এটা লেফট। তাহলে কন্টেন্ট থেকে ফাঁকা দিতে হবে। ফাঁকা দিতে হলে দেখো এই যে কন্টেন্ট, ঠিক আছে। কন্টেন্টের যে এখানে লিখতে হবে মার্জিন রাইট 2 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ, ওটা অ্যাড করে দিলাম, তাহলে কি হলো, ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এই আছে ব্যাপার। এখন এটাকে আরো সুন্দর করে ডিজাইন করে একটু বড় করতে হবে, ঠিক আছে। এটা করতে হবে, এটা অধিকাংশ। আচ্ছা, আরেকটা বিষয়, আমরা মেনুর মধ্যে এখানে কি করছিলাম, এই যে মেনুটা শিখালাম, এর ভিতর ইনলাইন ব্লক করছি না, ইনলাইন ব্লক করার কারণে সবগুলো একই লাইনে চলে আসছে, কিন্তু এখন তো ওই লাইনে লাগবে না। আমরা এখানে ইনলাইন ব্লক, এখানে ডিসপ্লে ব্লক দিয়ে দেবো, ইনলাইন ব্লক না, এখানে শুধু ব্লক, ঠিক আছে। হ্যাঁ, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক দেওয়ার কারণে এখানে কিছু চেঞ্জ হবে। চেঞ্জটা হলো এখন এই ভিতরে আমরা স্পেসিংটা দেবো। স্পেসিং বলতে এখানে যে না, চেঞ্জ হবে না, চেঞ্জ এখন হবে মার্জিন, ঠিক আছে। বটম, বটম এখানে 20 পিক্সেল দিলাম। এই 20 পিক্সেল দেওয়ার কারণে এখানে ফাঁকা হয়ে গেছে, ঠিক আছে। এভাবে দিতে হবে। হ্যালো, আচ্ছা, ক্লাস শেষ হবে কখন? আচ্ছা, যাত্রার কাছে ধার করো, পরে দিয়ে দিচ্ছি, বলো যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য। হ্যাঁ, ওকে, 5টার পরে দিও, যাত্রার কাছে ধার করো তুমি। হ্যাঁ, আমি স্টুডেন্ট পড়াইতেছি, তুমি যাত্রার কাছে ধার করে টাকাটা দিয়ে দাও, পরে আমি বিকাশে দিয়ে দেবো না। খোদা হাফেজ। ওকে ভাই। আচ্ছা, এখন এইটা হলো, এই ডিজাইনটা করলাম। এখন এই ডিজাইনটা করার পরে এখন বোঝা যাচ্ছে না যে কোনটা কন্টেন্ট আর কোনটা হচ্ছে সাইড বার। এইটা বোঝার জন্য আমাদের এই যে সাইড বার না, এখানে একটা টাইটেল অ্যাড করতে হবে।
এখানে একটা টাইটেল। টাইটেল সবসময় ট্রাই করতে হবে আমাদের H2 দিয়ে দেওয়ার, ঠিক আছে। তো এখানে অ্যাড করি দিস ইজ সাইডবার। এটা অ্যাড করার ফলে কি হলো, দেখা যাবে যে এই জায়গায় একটা এইরকম একটা টেক্সট চলে আসছে না? কিন্তু আমরা তো এইরকম ডিজাইন করিনি, এখানে তো H2 লেখা হয়নি, তাই না? তো এখন আমরা কি সাইড বারের পরে কি আছে, H2। এখানে আমরা যাই, সাইড বার কই, এই যে সাইড বার। সাইড বার কন্ট্রোল ডি দিয়ে আমরা এই জায়গায় লিখবো H2, আর এই ওল্ডটা ফেলে দিয়ে আমরা নিউটা লিখবো। নিউটা বলতে কি, এই কন্টেন্টের যে H2 আছে এটা কপি করে আমরা দুইটাকে একই রকম রাখি। ক্লিয়ার? ও সরি, হুবহু এরকমই হয়ে গেছে, ঠিক আছে। এই হচ্ছে সাইড বার। এখন সাইড বারটা কিন্তু বোঝা যাচ্ছে না, এখানে আরো যদি সুন্দর একটা বর্ডার দিয়ে দিই নিচে নিচে আরো ভালো বোঝা যাবে। তো বর্ডার অ্যাট্রিবিউটটাও শিখাই দিই। বর্ডার দিতে হলে আমাদের এল এর মধ্যে দিতে হবে। এল এর মধ্যে কিভাবে দিতে হবে, এখানে লিখতে হবে বর্ডার। বর্ডারও একই সিস্টেম, বর্ডার টপ আছে, রাইট আছে, বটম আছে, ঠিক আছে। বর্ডার এখানে 1 পিক্সেল, এখানে সলিড দেওয়া যায়, আমি দেখাচ্ছি। সলিড ডি 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 6টা দিলাম, ঠিক আছে। এখন এটা দিলে দেখা যাবে এখানে সুন্দরভাবে একটা ডিজাইন হয়ে গেছে, হয়েছে না? ডিজাইন হয়েছে, কিন্তু সমস্যা আছে। সমস্যা কি আছে, একদম গাছ সাথে লেগে গেছে, কারণ এখানে অনেক ফাঁকা, এখানে গাছ সাথে লাগা দেখতে কি ভালো লাগে? ভালো লাগে না। তো এটা দূর করতে হলে আমাদের কি করতে হবে, আমরা কিন্তু শুধু বাইরের ফাঁকাটা দিয়েছি, ভিতরের ফাঁকাটা দিয়ে দিই। তার মানে আমরা যদি এখানে প্যাডিং বটম 20 পিক্সেল দিই তাহলে এটা নিচে নেমে যাবে, ঠিক আছে। আমি কিন্তু বলছি আগে। তো এইটা দিতে হলে আমরা এখানে দিই প্যাডিং বটম, সাপোজ এখানে 20 পিক্সেল, ঠিক আছে। হ্যাঁ, 20 পিক্সেল দিলে কি হবে, টেবিলের বর্ডারটা নিচে নেমে গেছে, দেখতে সুন্দর লাগছে, ঠিক আছে। এখন আমরা এখানে কি ভাবে দিয়েছি, একটা লাইন দিয়েছি এই ডটেড ইউজ করে। ডটেড ইউজ করে আমরা সরি সলিড ইউজ করে ডটেড ইউজ করতে পারি। ডটেড ডটেড মানে ডট 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 ডট। এটা দিলে কি হবে, এটা এভাবে থাকবে না, তখন ডট ডট ডট। বোঝা যায়? কোনো কিছু বোঝা যাচ্ছে না? কি বলে, ডটের বাদ ভুল গেছে না? ঠিক আছে, ডটে ডটের নাম ড্যাশের বোঝা যাবে, ড্যাশ। হ্যাঁ হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। ডটেরও বোঝা যেত, পিক্সেল গুলো ছোট হয়ে গেল। হ্যাঁ, যাক, এটা বোঝা যাচ্ছে সুন্দরভাবে। যাক, এটাও কিন্তু এখানে এভাবে ওরা একটা ইউজ করা দিয়ে দেয়, এটা ঠিক আছে, এভাবে ইউজ করতে হবে। তো যাই হোক, এভাবে সাইড বাই ডিজাইন করতে হয়, এভাবে সাইড বাই ডিজাইন করতে হয়, ঠিক আছে। ডিজাইন করে এইভাবে আমরা ইচ্ছা মতন আমাদের ওয়েবসাইট গুলো মানে আমরা সিএসএস দিয়ে ডিজাইন করতে পারি, ঠিক আছে। তো আজকের মতো এতটুকুই, আমরা দেখে আসি আমরা ক্লাসের মধ্যে আমরা কি কি পড়ালাম। সিএসএসটা দেখলাম যে কিভাবে, রিলেশনটা আমরা আগেই শেষ করে দিয়েছি, সিএসএস কিভাবে কি করতে হয়। এবার এচটিএমএল ট্যাগ শিখলাম, অ্যাট্রিবিউট শিখলাম, কমেন্ট শিখছি না, ক্লাস দিয়ে কি করে ইউজ করতে হয়। এবার কি আছে, আইডিটা কি করে, আইডিটাও দেখছি মনে হয়, আইডিটা দেখা হয়েছে কিন্তু ভুলে গেছো কিরকম। এই সাইড বার আমরা ক্লাস ইউজ করে এখানে আইডি ইউজ করলাম। হ্যাঁ, এই আমি দেখাই বলছি আগে। তাহলে আমাদের এখানে এই ডটেডটা ইউজ করে সব জায়গাতে আমাদের এভাবে ড্যাশ ইউজ করতে হবে। আমি বুঝতে পারলাম? আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে। তো এটা তো আমরা আগেই শিখাই দিছি। এবার তারপরে কি আছে, সিএসএস এর ফরম্যাটিং, রুলস এন্ড সিএসএস। আমি রুলসটাও শিখাই দিয়েছি কিভাবে, যে কার পরে কি হবে, কি আমি বলি ফরম্যাট এই যে কমেন্টসটা কিন্তু দেখাই দিই কিভাবে কমেন্টস করতে হবে। তারপরে কার পরে কে হবে, যেমন মেন মেনু, তারপরে তার এলআই, তারপরে এলআই, ঠিক আছে, তারপরে এ। তার মানে কি, এটা কিন্তু আমি সিকোয়েন্স ফলো করছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাই মেন মেনু, তারপরে আছে ইউএল, তারপরে এলআই, তারপরে এ। কি হবে, মেন মেনু গেছি, আগে মেন মেনু লিখছি কিন্তু এই যে মেন মেনু, তারপরে কি আছে ইউএল, এখানে কি আছে মেন মেনুর পরে কি ইউএল, ইউএল নিলাম, তারপরে কি আছে এলআই, মেন মেনু ইউএল এর পরে এলআই, তারপরে আছে এ। আমরা কিন্তু এখানে ঠিকই এ দিয়েছি, মানে এই ফরম্যাটিং আমরা লিখবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে, রোলস অফ সিএসএস, ঠিক আছে। সিএসএস রোলস বলতে বোঝাচ্ছি যে এইটা দেখো, এটা হচ্ছে মেন মেনু, এটা হচ্ছে টিম এরিয়া, ঠিক আছে। তোমার উচিত ভিজিটরদের বোঝানোর জন্য অবশ্যই মেনুটাকে উপরে রাখতে হবে আর টিম এরিয়াটাকে নিচে রাখতে হবে। তুমি উপরে নিচে করে লিখলে এটা রোলের বাইরে চলে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি সিএসএস গুলো সুন্দরভাবে লিখতে পারো, ঠিক আছে।
হ্যাঁ মেনু, যেহেতু আমরা বলি আমাদের ওয়েবসাইটটা কি আছে, প্রথমে আছে মেনু, তারপরে আছে টিম, এটা হচ্ছে টিম, তারপরে আছে কন্টেন্ট। তাহলে আমাদের সিএসএসটাও ওভাবে লিখতে হবে, প্রথমে হবে মেনু, তারপরে টিম বা বক্স, ঠিক আছে, টিম, তারপরে আছে কন্টেন্ট, কন্টেন্টটাকে ভাগ করে তো দেখালাম, ঠিক আছে। এই সিস্টেম করে আমরা নেক্সট টাইমে ডিজাইন করব, ঠিক আছে। তো আজকের মতন এতটুকুই।